morning. Today's topic: pressure belts and wind for class 8. In your syllabus for your next exam, a topic named pressure belts and belt and winds. It's covered in your government book Our World. তোদের যে গভর্নমেন্ট বুকস আছে সেই বুকসের একটা টপিক প্রেসার বেল্ট অ্যান্ড উইন্ড, যেটা তোদের নেক্সট এক্সামের ফার্স্ট টপিকটার নাম। তো বিফোর এন্টার দ্য টপিক উই শুড নো অ্যাবাউট হোয়াট ইজ প্রেশার। তো আমরা এর আগে জানি যে অ্যাটমসফিয়ার কি, আ ব্ল্যাঙ্কেট লেয়ার সারাউন্ডেড অফ আওয়ার আর্থ, ইটস কল্ড অ্যাটমসফিয়ার। বাট হোয়াট ইজ অ্যাটমসফেরিক প্রেশার? তাহলে অ্যাটমসফেরিক প্রেশার, আমি যদি আগে এই টপিকটা মানে আজকে তোদের যে টপিকটা আছে সেখানে অ্যাকচুয়ালি কী কী ডিসকাস করছে, এখানে করছে ভেরিয়াস কাইন্ডস অফ প্রেশার বেল্টস, প্রেশারের টাইপস অ্যান্ড তোর কিছু রিলেশন আর কিছু টার্ম, প্রেশার অ্যাটমসফেরিক প্রেশারের সাথে রিলেটেড কিছু টার্ম, এই নিয়ে এই টোটাল চ্যাপ্টারটা কভার করেছে। তো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রেশার বেল্টটা কী। Our Earth is surrounded by a different kinds of layer of air. It's called atmosphere. এটা সবাই আমরা জানি যে আমাদের আর্থের সারাউন্ডেডের যে এয়ারের লেয়ারটা আছে সেটাকে আমরা কি বলছি না, অ্যাটমসফিয়ার। এয়ার ইজ আ কম্বিনেশন অফ আ নাম্বার অফ গ্যাসেস অ্যান্ড ইট হ্যাজ ওয়েট। যে যে গ্যাসগুলোই আছে তার একটা স্পেসিফিক্যালি কিছু ওয়েট আছে। ইট অলসো এক্সার্ট প্রেশার অন দ্য আর্থ সারফেস। আর্থ সারফেসের মধ্যে এই কিছুটা প্রেশার কী করে মানে ইনফ্লুয়েন্স দেয়, যেহেতু ওর একটা ওয়েট থাকছে তাই সে প্রেশার ন্যাচারালি সে প্রেশার দেবেই, যেহেতু আর্থের একটা গ্র্যাভিটিও আছে। দ্য প্রেশার অ্যাট আ পয়েন্ট ডিউ টু দ্য ওয়েট অফ দ্য কলাম অফ এয়ার ইজ কল্ড অ্যাটমসফেরিক প্রেশার। আবার আমি একটু বলছি অ্যাটমসফেরিক প্রেশারটা কীভাবে ডিনোট করা হচ্ছে। আর প্রেশার, যে কোনো একটা প্রেশার অ্যাট আ পয়েন্ট ডিউ টু দ্য ওয়েট, যে কোনো একটা আমি যদি পয়েন্ট নিই এবং সেই পয়েন্টে একটা পার্টিকুলার মেজারমেন্টে যে ওয়েটটা দিচ্ছে এয়ার, তাকে আমি বলছি অ্যাটমসফেরিক প্রেশার। সো ইট ওয়াজ ফার্স্ট টরিসেলি, a Greek scholar and the disciple of Galileo, who first practically measured the air pressure in 1643. 1643 Torricelli first measured air pressure। কবে না 1643-তে। ঠিক, তাহলে এয়ার প্রেশার যখন মেজার করছে নিশ্চয়ই তার কিছু প্রসিডিওর আছে। তো সেই প্রসিডিওরের মধ্যে আমরা জানতে পারছি কোনটা আমার এয়ার প্রেশার আর কিভাবে আমি মেজার করছি, তার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে এবং তার কিছু টাইপসও আছে। দ্য অ্যাটমসফেরিক প্রেশার ইজ মেজার্ড বাই অ্যান ইনস্ট্রুমেন্ট কল্ড ব্যারোমিটার। It can easily be measured by a handy portable instrument called aneroid barometer. তাহলে যে ইনস্ট্রুমেন্টটা মেজারমেন্ট করছে ইনস্ট্রুমেন্টটার নাম কি? ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে ব্যারোমিটার। ঠিক, তাহলে এখানে একটা কোশ্চেন হচ্ছে, যদি এয়ারে প্রেশার আছে, আমি ধরে নিলাম অ্যাটমসফেরিক এয়ার আর প্রেশার আছে, বাট উই ক্যান নট ফিল ইট, আমরা এটা ফিল করতে পারি না, মানে আমাদের হিউম্যান যে বডি সেটা ফিল করতে পারে না। তাহলে কেন? Because the pressure inside our body balance with the pressure exert from the outside. আমাদের বডির মধ্যে যে প্রেশারটা আছে, আমাদের বডির বাইরে অ্যাটমসফিয়ারিতে যে প্রেশারটা আছে, দুটো ব্যালেন্সে আছে। একটা যদি এক্সাম্পল নিই, দেখা যাক ধর পাহাড়ে, মাউন্টেনে বা যে কোনো একটা এরিয়াতে যারা ট্রেকিংয়ে যায়, তারা যখন ট্রেকিংয়ে ওঠে তারা কিছুটা দূর যাওয়ার পরে বা এক্সট্রিম হাইটে যদি যায় তখন তাদের নোজ বা মাউথ থেকে কিছু ব্লাড বেরিয়ে আসে। এর কারণটা কি? কারণটা হচ্ছে যখন ওরা উপরের দিকে ওঠে তখন এয়ার প্রেশার কমতে থাকে, বাট আমাদের বডির মধ্যে যে প্রেশারটা আছে সেটা কিন্তু সেম থাকছে। তাহলে একদিকে প্রেশার কমে যাচ্ছে, এয়ার প্রেশার, যখন ও প্লেন ল্যান্ডে ছিল তখন কী ছিল, বডির যা প্রেশার ছিল, বাইরের যা প্রেশার ছিল, দুটো ব্যালেন্স ছিল। বাট ও যত উপরের দিকে উঠছে, তার হাইট যত ইনক্রিজ করছে, তত এয়ার প্রেশার কী করছে না, ডিক্রিজ হচ্ছে। কোথাকার এয়ার প্রেশার না, সারাউন্ডিং এয়ার প্রেশার, মানে তো বডির সারাউন্ডিংয়ে যে এয়ার প্রেশারটা আছে, মানে অ্যাটমসফেরিক এয়ার প্রেশারের কথাই আমি বলছি, তো সেটা কমছে। তখন কী হচ্ছে, আমাদের বডি সেটা ব্যালেন্স করার জন্য বডির মধ্যে যে ব্লাডটা আছে সেই ব্লাড ভেসেলটাকে বাইরে বার করে দিচ্ছে ব্যালেন্স করার জন্য। ঠিক, তাহলে এই প্রেশারটা নিশ্চয়ই তার মানে একটা স্ট্যান্ডার্ড আছে, যার পরে এই স্ট্যান্ডার্ডটার বিলো অর আপার আমি কি বলতে পারি,
আইদার ইট ওয়াজ লো প্রেশার অর ইট উইল বি হাই প্রেশার। আমি বলতে পারি এর নিচে গেলে এটা লো প্রেশার হবে, অথবা এর উপরে গেলে এটাকে আমি হাই প্রেশার আমি বলবো। সো অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ মেজার্ড ইন টার্ম অফ হাইট অফ দ্য কলাম অফ মার্কারি ইন দ্য গ্লাস টিউব অফ আ ব্যারোমিটার। ব্যারোমিটারের মধ্যে একটা টিউব আছে যেটা মার্কারি এলিমেন্ট দেওয়া আছে, পরে আমি ডিসকাস করবো কেন মার্কারি দেওয়া থাকে, আরও একটা থাকে অ্যালকোহলও দেওয়া থাকে, ঠিক আছে, ব্যারোমিটারে। এবার ডিপেন্ড করছে আমি কোনটা মাপবো, কোন জায়গাটার আমি মেজারমেন্ট করব। যদি এক্সট্রিমিস্ট হাই, মানে যেখানে টেম্পারেচারে ফ্র্যাকচুয়েশন খুব বেশি হবে, ঠিক আছে, এবং হাই টেম্পারেচার ভীষণভাবেই বেশি, হাই প্রেশার ভীষণভাবে বেশি, এরকম যে কন্ডিশান হয়, সেই কন্ডিশানের ক্ষেত্রে আমি কোন ধরনের ইউজ করব আর কোনটা ইউজ করব না পরে আমি ডিসকাস করবো। যাই হোক, তো মার্কারি ইউজ করছি গ্লাস টিউবের মধ্যে ব্যারোমিটারে। নর্মাল প্রেশার অ্যাট সি লেভেল ইন 760 মিলিমিটার অর 113 মিলিবার অর 29.92 ইঞ্চেস। তাহলে মেজারমেন্টের স্ট্যান্ডার্ডটা কি, আমাকে 76 মিলিমিটার অর মিলিবার ইউনিটটাকে এমবিতে লেখা হয়, এমবি মিলিবার, সেটা হচ্ছে কত 113.2 এমবি, আর ইঞ্চেসে কত 29.92। আবার আমি বলছি স্ট্যান্ডার্ডটা কি 76 মিলিমিটারে 113.2, সরি এই জায়গাটা একটু ভুল বলেছি, 1013.2, 1013.2, 1013.2 মিলিবার or 29.92 inches। আমি রিপিট করছি 76 মিলিমিটার or 1013 মিলিবার or 29.92 inches। ঠিক, তাহলে এইটা আমি কি পেলাম না, এর স্ট্যান্ডার্ডটা পেলাম। এই স্ট্যান্ডার্ডের নিচে যদি আসি তাহলে সেটাকে আমি লো প্রেশার ডিনোট করব, এই স্ট্যান্ডার্ডের উপরে যদি যাই তাহলে আমি তাকে হাই প্রেশার ডিনোট করব। সো ইনস্ট্রুমেন্টের জন্য আমি দুটো ইনস্ট্রুমেন্টের কথা বলবো, ওয়ান ইজ 14 ব্যারোমিটার আর আনাদার ইজ অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। দুটোই কিন্তু প্রেশার মেজারমেন্ট করে, বাট দুটোর মধ্যে ডিফারেন্সটা কি একটু বলি। 14 ব্যারোমিটার ইজ আ টাইপ অফ মার্কারি ব্যারোমিটার উইথ হায়ার অ্যাকুরেসি, যার অ্যাকুরেসি রেট অনেক বেশি, মোর দেন অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। This barometer has a vernier scale which gives a more accurate reading of atmospheric pressure। যে ভার্নিয়ার স্কেলটা ইউজ করা হয়, সে ভার্নিয়ার স্কেলে বোঝা যায় 14 ব্যারোমিটার যে অ্যাকুরেসিটা, মানে অ্যাটমসফিয়ার মেজারমেন্টের করা অ্যাকুরেসিটা সেটা অনেকটাই হাই থাকে। বাট দ্য কেস অফ অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, অ্যান্ড অ্যান্ড্রয়েড ব্যারোমিটার ইজ এ কনভিনিয়েন্ট টু ইউজ outdoor as it does not contain any liquid, it however a less accurate type। ঠিক, এর মধ্যে একটা কম্পোনেন্ট আছে, স্মল মেটার কন্টেনেন্ট আছে, সে এবং সেইটা থেকে তোর ভ্যাকুয়াম থাকে, সেই ভ্যাকুয়ামের মধ্যে প্রেশারের উপর ডিপেন্ড করে তোর এয়ার প্রেশারটা মেজারমেন্ট করা হয়। এর আরেকটা মডিফাইড টাইপ হচ্ছে, সেটা হচ্ছে একটা অল্টিমিটার, যেটাই কিনা সাধারণত প্লেনে দেখা যায়। আর মডিফাইড টাইপ অফ অ্যান্ড্রয়েড ব্যারোমিটার ইজ কল্ড অল্টিমিটার। তাহলে আমি কী কী পেলাম এখান থেকে, ফার্স্টে একটা শর্ট রিভিশন দিচ্ছি, দিয়ে আমি ডিরেক্ট টপিকে এন্টার করছি। ফার্স্ট হচ্ছে প্রেশার কি, প্রেশার টু টাইপস, ওয়ান হাই প্রেশার অ্যানাদার ইজ লো প্রেশার। ঠিক, হাই প্রেশার কাকে বলবো, হাই প্রেশার বলবো না যে স্ট্যান্ডার্ডটা বললাম 760 মিলিমিটার অর 1013.2 মিলিমিটার অর 29.92 ইঞ্চেস। এই যে আমি স্ট্যান্ডার্ডটা বললাম, এই স্ট্যান্ডার্ডের নিচে হতে পারে 1013.2 মিলিবারের নিচে যদি থাকে তাহলে সেটাকে আমি বলবো লো প্রেশার, বা তার উপরে যদি থাকে তখন তাকে আমি বলবো হাই প্রেশার। ঠিক, আবার এরকমভাবেও ধরে নিতে পারি রিলেটিভলি লো প্রেশার, রিলেটিভলি হাই প্রেশার, সেটাও কিন্তু আমি বলতে পারি। ঠিক, তাহলে রিলেটিভলি কি, যেমন আমি একটা এক্সাম্পল নিই, ধরে নিলাম এইখানে একটা এরিয়া, যে এরিয়ার আর যে প্রেশারটা আছে, এই প্রেশারের এখানে অনেকগুলো ভ্যালু আছে, মিডিলের ভ্যালুটা হচ্ছে 1200, ঠিক আছে, 1200 এমবি, 1200 এমবি। ঠিক, আচ্ছা, এখানে আরেকটা আমি পাচ্ছি, এখানে একটা এরিয়া পাচ্ছি, সেই এরিয়াটা ধর এরকমভাবে একটা সারাউন্ডিং এরিয়া, এদিক থেকে সবগুলো কমছে। তো এখানে আমি ধরে নিলাম এখানে যে যে প্রেশারটা আছে সেই প্রেশারটা ধরে নিলাম
থাউজেন্ড থাউজেন্ড এমবি। ঠিক, তাহলে এখানে আমি কি পাচ্ছি 1200 এমবি, ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমি 1000 এমবি। তাহলে যদি আমি কম্প্যারিজনে আসি, আমি কি বলেছি স্ট্যান্ডার্ডটি কি 1013 1013.2, ঠিক, 2 এমবি, এটা হচ্ছে আমি এর কী ধরেছিলাম স্ট্যান্ডার্ডটা। তাহলে এই 1000টা কি আছে, এর নিচে আছে, এইটার ওপরে আছে, ঠিক আছে। তাহলে এ রিলেটিভলি, কার রিলেটিভলি না এ রিলেটিভলি, এ হচ্ছে কি লো প্রেশার আর এ হচ্ছে আমার হাই প্রেশার, ঠিক আছে। যদি এই 1200 নিচের যেই ভ্যালুটাই থাকুক না কেন, ধরে নিলাম এখানে আছে হচ্ছে 1100, তাহলে দেখ 1100 যদি আমি এর সাথে কম্পেয়ার করি, মানে স্কেলটার সাথে যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমি একে কিন্তু আমি লো প্রেশার বলতে পারছি না। বাট আমি রিলেটিভলি যদি এর সাথে কম্পেয়ার করি, এ হচ্ছে 1200 1200 মিলিবার, আর এর ভ্যালু কত না 1100 1100 মিলিবার। তাহলে এই দুজনে যদি কম্প্যারিজনে আসি, এই কম্প্যারিজনে এ আমার লো প্রেশার হচ্ছে, এ আমার হাই প্রেশার হচ্ছে। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে আমি রিলেটিভলিও বলতে পারি, আর অ্যাকচুয়ালি যদি আমি স্ট্যান্ডার্ড নিই, সেই স্ট্যান্ডার্ড স্কেলটাও থেকেও আমি বলতে পারি। তাহলে যদি বলা হয় নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার কত, তাহলে আমি যে স্ট্যান্ডার্ডটা নিয়েছি সেই স্ট্যান্ডার্ডটা কত 760 মিলিমিটার অর 1013.2 মিলিবার অর 29.92 ইঞ্চেস। এটা হচ্ছে আমার কি না এর স্ট্যান্ডার্ড, ঠিক। নেক্সট আসি কিছু টার্ম। ফার্স্টে যে টার্মটা আসছে সেটা হচ্ছে না, ফার্স্টে বলি এয়ার, উইন্ডস, এই দুটোর মধ্যে আগে একটু ডিফারেন্স দেখি। এয়ার ইজ এ স্ট্যাগমেন্ট এয়ার, যে কোনো একটা এরিয়ার যে স্ট্যাগমেন্ট যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে আমার এয়ার। বাট এটা যদি মুভ করে, কীরকম মুভ, যদি মুভিং ডিরেকশন যদি হরিজন্টাল মুভমেন্ট হয়, তবে আমি সেটাকে বলবো হচ্ছে, উইন্ডস। If it's move toward the vertical or the movement start with a vertical upliftment, then it's converted into air current. So there is the term air current and wind. তাহলে এয়ার কারেন্ট আর উইন্ড দুটোর মধ্যে ডিফারেন্স কি? উইন্ডের ক্ষেত্রে হরিজন্টাল মুভমেন্ট করছে ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, উইন্ড অলওয়েজ মুভ ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, ঠিক। এটা হচ্ছে সবসময় মুভমেন্ট করবে, তা কোন দিক থেকে, হাই প্রেশার থেকে আর লো প্রেশার দিকে অলওয়েজ ফ্লো করবে। আর এয়ার কারেন্টের ক্ষেত্রে যে কিনা এখানেও কিন্তু হাই প্রেশার থেকে লো প্রেশারই মুভমেন্ট করবে, বাট ভার্টিক্যাল ওয়েতে। আমি যদি একটু ক্লিয়ারলি এখানে যদি তোদের বইতে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, সেই ডায়াগ্রামটা যদি আমি দেখি, দেখ এখানে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাচ্ছে উইন্ড, এখানেও হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে উইন্ড যাচ্ছে। ধরে নিলাম এটা হচ্ছে একটা হাই প্রেশার, এটা হচ্ছে আমার একটা লো প্রেশার, ঠিক। তাহলে যদি এটা হরাইজন্টালি ফ্লো করে, যদি এটা হরাইজন্টাল ফ্লো করে, তবে আমি এটাকে কি বলবো, এটাকে আমি বলবো উইন্ড। এটাকে আমি বলবো না হরাইজন্টাল মুভমেন্টটাকে করছে, এয়ারের যে হরাইজন্টাল মুভমেন্ট করছে তাকে আমি কি বলবো না উইন্ড, ঠিক আছে। এয়ারের হরাইজন্টাল মুভমেন্টকে আমি বলবো হচ্ছে উইন্ড। যদি এয়ারের ভার্টিক্যাল মুভমেন্ট হয়, ধরে নিলাম এখানে আমার হাই প্রেশার আছে, এখানে আমার লো প্রেশার আছে, ঠিক। তাহলে এই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যদি মুভমেন্ট করে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যদি মুভমেন্ট করে, বা যদি গ্র্যাভিটির জন্য হাই প্রেশার যেটা সেটা নিচের দিকে আস্তে আস্তে নামে, মানে মধ্যে কথা এয়ারের যদি ভার্টিক্যাল মুভমেন্ট হয়, তখনই দেখো আমি বলবো না এয়ার কারেন্ট, ঠিক। তাহলে উইন্ড কি হরিজন্টাল মুভমেন্ট, আর কারেন্ট কি, এয়ার কারেন্ট হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট। সো অ্যাটমসফেরিক এই যে প্রেশার আছে, একে অ্যাফেক্টেড করে কিছু ফ্যাক্টরস, যেমন অল্টিটিউড, টেম্পারেচার, ওয়াটার ভেপার, রোটেশন। এটা কি করছে, প্রেশারকে কি করছে না এফেক্টেড করছে। তো এই প্রেশার এফেক্টেড করে বলি, আর্থের যদি একটা ওভারঅল একটা এরিয়া যদি নিয়ে বা আর্থকে আমি যদি কনসিডার করি, তার কিছু কিছু থাকবে হচ্ছে না পার্মানেন্ট প্রেশার, মানে যেটা কখনো চেঞ্জ হবে না, পার্মানেন্টলি সেটা থাকছে। আর কিছু কিছু কন্ডিশন তৈরি হবে যেটা হচ্ছে সাডেন কোনো যে অ্যাটমসফেরিক ফেনোমেনা হয় তার উপর বেস করে, মানে সেটা লোকালি হবে।
ঠিক, তাহলে আমি দুটো পাচ্ছি, একটা হচ্ছে পার্মানেন্ট প্রেশার বেল্ট পাচ্ছি, আর একটা কিছু লোকালি অরিজিনেট কিছু ফেনোমেনা। যেমন ধর কদিন আগে সাইক্লোন ফর্ম করছে, তাহলে এই যে সাইক্লোন ফর্ম করছে কোথাও লো প্রেশার ফর্ম করেছিল তবে সেই সাইক্লোন ফর্ম করছে। তাহলে এই যে লো প্রেশার ফর্ম করছে এটা কিন্তু রিজনাল ওয়াইজ, পুরো ওয়ার্ল্ডে কোথাও হচ্ছে না। আর রিজনাল ওয়াইজ এবং সেটা কিন্তু টেম্পোরারি বেসিসে, এটা পার্মানেন্ট বেসিসেও হচ্ছে না। বাট আমি যদি কনসিডার করি পার্মানেন্ট প্রেশার বেল্ট, যেটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের একটা স্পেসিফিক ইউনিটে স্পেসিফিক প্রেশার আমরা কিন্তু দেখতে পাবো, আমি সেটাকেই বলা হচ্ছে পার্মানেন্ট প্রেশার বেল্ট। তো এটা ডিপেন্ড করছে কিছু যে যে ফ্যাক্টরসের ওপর, সেই ফ্যাক্টরগুলো কী কী এখানে রিপিট: অল্টিটিউড, টেম্পারেচার, ওয়াটার ভেপার, রোটেশন অ্যান্ড আইসোবার। ঠিক আছে, আইসোবারটা যদি এদের সাথে রিলেটেড, বাট যে ফ্যাক্টরগুলো অল্টিটিউড, টেম্পারেচার, ওয়াটার ভেপার অ্যান্ড রোটেশন, এদের উপর ডিপেন্ড হচ্ছে। পরে তোদের প্রাইভেট বুকটায় যখন আমি করাবো এটার সাথে আমি রিলেটেড, বাট গভর্নমেন্ট বুকে এই জিনিসটা দেওয়া নেই, শুধু খালি টপিকটার মধ্যে এবার আমি চলে আসি। তো যখন পার্মানেন্ট প্রেশার বেল্ট যখন ফর্ম করছে, সেই পার্মানেন্ট প্রেশার বেল্ট ফর্ম করার জন্য আমি একটা ভিডিও ক্লিপ একটু প্লে করছি। দেখ, এই প্রেশার বেল্টের যে ভিডিওটায়, এই প্রেশার বেল্টের মিডিলে থাকছে হচ্ছে আমার ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট, আর দুটো সাইডে মানে ইকুয়েটোরিয়ালের যদি আমি আপার পোর্শনে যাই এবং লোয়ারের দিকে যদি আসি এই জোনটায়, তাহলে এখানে আমি পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে সাব ট্রপিক্যাল হাই প্রেশার, আর একটা পাচ্ছি আমি সাব ট্রপিক্যাল হাই প্রেশার, দুটো দিকে, একটা হচ্ছে সাউদার্ন সাইডে আর একটা হচ্ছে নর্দার্ন সাইডে, বাট মিডিলে থাকছে ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট। আমি পরে কেন ফর্ম করছে কি সেটা আমি পরে আমি বলছি, বাট আমি মনে রাখার জন্য মানে ইজি ওয়েতে যদি আমি প্রেশার বেল্টটা যদি আমি মনে রাখি, কীভাবে মনে রাখতে পারবো? টোটাল কতগুলো প্রেশার বেল্ট আছে আমি একটু বলি। প্রথমে থাকবে হচ্ছে না, নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকবে তিনটে, সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকবে তিনটে, আর মিডিলে থাকবে একটা, মানে টোটাল কথা হচ্ছে না 7 নাম্বার অফ প্রেশার বেল্ট। ঠিক, অল্টারনেট ওয়েতে থাকবে, একটা লো প্রেশারে দুটো সাইডে সবসময় হাই প্রেশার থাকবে, আবার হাই প্রেশারের পরে একটা যে জোন থাকবে সেটা হচ্ছে লো প্রেশার হবে, আর শেষের দিকে আবার একটা হাই প্রেশার। তাকে মিডিলে হচ্ছে ইকুয়েটোরিয়াল লো প্রেশার, দুটো সাইডে হচ্ছে সাব ট্রপিক্যাল হাই প্রেশার, আর এর নিচে হচ্ছে সাব ট্রপিক্যাল হাই প্রেশার। তাহলে অল্টারনেট ওয়েতে আছে। নেক্সট দেখ, এখানে আবার একটা তৈরি হলো না সাবপোলার হাই প্রেশার, এই দুটো জোন, এটা হচ্ছে একটা সাবপোলার হাই প্রেশার বেল্ট, এইটা হচ্ছে আবার সাবপোলার হাই প্রেশার বেল্ট। অল্টারনেট ওয়েতে আছে, ফার্স্টে ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট, তার নিচে সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, তার উপরে সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, দুটোই কিন্তু একটা নর্দার্ন হেমিস্ফিয়ারে একটা সাউদার্ন হেমিস্ফিয়ারে। আবার নিচে সাউদার্ন হেমিস্ফিয়ারে সাবপোলার হাই প্রেশার বেল্ট, আবার সাবপোলার হাই প্রেশার বেল্ট। ঠিক, আচ্ছা, এখানে একটা একটু ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে সাবপোলার হাই প্রেশার হবে না, এখানে হচ্ছে সাবপোলার লো প্রেশার বেল্ট, এখানেও হবে হচ্ছে সাবপোলার লো প্রেশার বেল্ট, আর একদম ওপরেরটাই হবে হচ্ছে পোলার হাই, পোলার হাই। ঠিক, এই জায়গাটা একটু দেখে রাখবি। ঠিক, আমি যদিও পরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম এই জোনটায় থাকবে হচ্ছে একটা হাই প্রেশার জোন। ঠিক আছে, একদম উপরের জন্য থাকবে হচ্ছে একটা হাই প্রেশার জোন। তো আমি আবার রিপিট করছি একবার, এখানে তোদের বইতে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে দেওয়া আছে, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট, তার দুটো সাইডে থাকবে হচ্ছে হাই প্রেশার জোন। ঠিক আছে, সাব ট্রপিক্যাল হাই প্রেশার, সাউদার্ন ট্রপিক্যাল লেখা আছে, বাট সাব ট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, সাব ট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট দুটো। ঠিক আছে, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে হাই, এখানে হচ্ছে আমার হাই। ঠিক আছে, তারপর হচ্ছে নর্থ সাবপোলার, এইটা হচ্ছে আমার লো প্রেশার, এটাও আমার হচ্ছে লো প্রেশার। আর একদম উপরে যেটা এখানে মেনশন করা এইভাবে আছে সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার হাই প্রেশার, এটা হচ্ছে আমার, আর একদম নিচেও থাকবে হচ্ছে আমার, এইখানটাও থাকবে হচ্ছে আমার হাই প্রেশার। তাহলে আমি এখানে 7 যে প্রেশার বেল্ট আছে, সেই 7 প্রেশার বেল্টকে আমি লিখে দিচ্ছি। নাম্বার 1 ইকুয়েটোরিয়াল, আমি পুরোটা লিখছি না, লিখে নিবি ইকুয়েটোরিয়াল হাই প্রেশার বেল্ট। নাম্বার 2 সাবপোলার হাই প্রেশার
সাব ট্রপিক্যাল হাই প্রেশার STH, ব্র্যাকেটে লিখে দিলাম নর্দার্ন হেমিস্ফিয়ার, আবার একটা লিখলাম STH, ব্র্যাকেটে লিখলাম সাউদার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, তিনটে হয়ে গেল। তারপরে আসি হচ্ছে সাবপোলার লো প্রেশার জোন, সাবপোলার লো প্রেশার জোন নর্দার্ন হেমিস্ফিয়ার, এগেন সাবপোলার লো প্রেশার জোন সাউদার্ন হেমিস্ফিয়ার। আর লাস্ট 6 and 7 হচ্ছে পোলার হাই নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড পোলার হাই সাউদার্ন হেমিস্ফিয়ার। ঠিক, তাহলে আমি কী কী পেলাম? ফার্স্টে পাচ্ছি হচ্ছে ইকুয়েটোরিয়াল লো প্রেশার জোন, এখানে আমি কি হাই লিখেছিলাম, এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল, এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল, ইকুয়েটোরিয়াল, ইকুয়েটোরিয়াল লো প্রেশার, ইকুয়েটোরিয়াল লো প্রেশার জোন। ঠিক, ইকুয়েটোরিয়াল লো প্রেশার জোন, সাবট্রপিক্যাল হাই প্রেশার নর্দার্ন হেমিস্ফিয়ার, সাবট্রপিক্যাল হাই প্রেশার সাউদার্ন হেমিস্ফিয়ার, সাব পোলার লো প্রেশার নর্দার্ন হেমিস্ফিয়ার, সাব পোলার লো প্রেশার সাউদার্ন হেমিস্ফিয়ার, পোলার হাই নর্দার্ন হেমিস্ফিয়ার, পোলার হাই সাউদার্ন হেমিস্ফিয়ার। টোটাল 7 প্রেশার বেল্টে আমাকে টোটাল 7 প্রেশার বেল্ট আছে, যার মধ্যে আমি লো প্রেশার কোথায় কোথায় পাচ্ছি? প্রথমে এখানে একটা পাচ্ছি 1 নম্বর, এখানে পাচ্ছি 2 নম্বর, এখানে পাচ্ছি 3 নম্বর। তাহলে আমার কতগুলো হলো? 1 2 3, তার মানে বাকি কটা থাকছে? 4টে, 1টা 2টো 3টে আর এই 4টে। তাহলে টোটাল নাম্বার যদি আমি করি 3টে আর 4টে, 3টে লো প্রেশার, 4টে হাই প্রেশার। ঠিক আছে, মনে রেখে দিবি। তাহলে লো প্রেশার বেল্ট কটা থাকছে? 3টে থাকছে। আর হাই প্রেশার বেল্ট কটা থাকছে? 4টে থাকছে। ঠিক আছে, এখানে দেখ আরেকটা ডায়াগ্রাম যেখানেও মেনশন করা আছে মিডিলের যে জোনটা ইকুয়েটোরিয়াল লো প্রেশার জোন, তার উপরে একটা সাবট্রপিক্যাল হাই, তার নিচে সাবট্রপিক্যাল হাই, এটা নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার। তার উপর হচ্ছে সাবপোলার লো প্রেশার, তার নিচে হচ্ছে আবার হচ্ছে সাবপোলার লো প্রেশার, এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার। একদম শেষ হচ্ছে পোলার হাই, আর উপরে হচ্ছে পোলার হাই। ঠিক, এটা হচ্ছে আমার টোটাল ম্যাপের। তো আমি আবার একবার ভিডিওটায় আসি, ফর্মেশনটা কীভাবে একবার হচ্ছে দেখি। তো ইকুয়েটোরিয়াল লো প্রেশার, তারপর হচ্ছে সাবট্রপিক্যাল লো, এটা সাবট্রপিক্যাল হাই, সাবট্রপিক্যাল হাই, এখানে হচ্ছে সাবট্রপিক্যাল সাবপোলার লো হবে, আর এখানেও সাবপোলার লো হবে, এটা একটু দেখে নিবি। তো এখানে দেখ যে ফ্লোটা আসছে, সেই ফ্লোটায় দেখ এখানে থ্রুআউট ইয়ার সানরে ডিরেক্টলি ফল করছে। সান ডিরেক্টলি ফল করার জন্য এখানে উইন্ড কী হচ্ছে, উইন্ডের যে যে টেম্পারেচার, কন্টিনিউয়াসলি টেম্পারেচার ইনক্রিজ করছে। টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে প্রেশারের সাথে টেম্পারেচার রিলেশন কি? প্রেশারের সাথে টেম্পারেচার রিলেশন হচ্ছে যদি টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে প্রেশার কী হবে? না, ডিক্রিজ করবে, ইনভার্স রিলেশনে থাকছে। টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে এয়ার প্রেশার ডিক্রিজ করবে। কেন এয়ার প্রেশার ডিক্রিজ করবে? কারণ ওর যে ডেন্সিটি আছে, ডেন্সিটি চেঞ্জ হচ্ছে, ডেন্সিটি লো ডেন্সিটির দিকে যাচ্ছে, তাই ওটা লো প্রেশারের দিকে ফর্ম করছে। যত বেশি লো প্রেশার হবে তখন উইন্ডের মুভমেন্টটা হবে হচ্ছে না ওপরের দিকে। ঠিক আছে, ওপরের দিকে উঠতে থাকবে। ঠিক, তো এখানেও ঠিক সেম জিনিসটা হচ্ছে, ইকুয়েটোরিয়াল লো প্রেশার যখন ফর্ম করছে, ফর্ম করার পর উইন্ডটা দেখ বাইরের দিকে বেরোচ্ছে, উইন্ডটা বাইরের দিকে যাচ্ছে। যে বাইরের দিকে যাচ্ছে, যখন আপার পোর্শনে আপার অ্যাটমসফিয়ারের দিকে যখন চলে যাচ্ছে, আপার অ্যাটমসফিয়ারে যাওয়ার পর এটা আবার কি হচ্ছে, এদিক থেকে ডিসেন্ড হচ্ছে। ঠিক আছে, আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। যখন ভারী এর ওয়েটটা আবার যখন ইনক্রিজ করে যাচ্ছে, ওয়েট ইনক্রিজ করে সেটা নিচের দিকে নেমে যাচ্ছে। যখন এটা নিচের দিকে নেমে যাচ্ছে তখন তো এখানে দুখানা জোন তৈরি হচ্ছে, একটা হচ্ছে সাবট্রপিক্যাল হাই, এখানেও হচ্ছে সাবট্রপিক্যাল হাই। এগেন এইখানটা যদি আমি আসি সাবপোলার, এইটা হচ্ছে সাবপোলার লো প্রেশার, সাবপোলার লো প্রেশার, এখানেও হচ্ছে সাবপোলার লো প্রেশার। বাট এর ওপরের পোর্শনটায় একদম উপরের দিকটাতে একটা এখানে থাকছে পোলার হাই, আর এখানে থাকছে আমার পোলার হাই। বাট এখানে এবার একটা ব্যাপার হচ্ছে, আমি নয় ইকুয়েটোরিয়াল রিজিয়নটায় বুঝতে পারলাম সানরে ভার্টিক্যালি রে দিচ্ছে বলে লো প্রেশার ফর্ম করছে। বাট এই জোনটাতে কী করে লো প্রেশার ফর্ম করছে? এই সাবপোলার লো প্রেশার, এটা হাইটাকে কিন্তু অমিট করবে, এটা লো হবে। তো এই জোনটাতে কী করে সাবপোলার লো প্রেশার তাহলে ফর্ম করছে? ঠিক,
এটা জানার জন্য আমি যখন প্রিভিয়াসে আমি তোকে বললাম যে প্রেশারের রিলেটিভলি প্রেশার যদি আমি ডিনোট করি, মানে এখানে একটা হাই প্রেশার দেখ আছে পোলার হাই, এখানেও আমার একটা পোলার হাই আছে, আবার এই জোনটাতে একটা সাবট্রপিক্যাল হাই আছে, এই যে হাই আর এই হাই এদের রিলেটিভলি যদি আমি করি, এই জোনটা আমার কি হয়ে যাচ্ছে না লো প্রেশার জোন ফর্ম করছে। এটা ডিরেক্ট হাই ক্রিয়েট হচ্ছে, এখানেও ডিরেক্ট হাই ক্রিয়েট করছে কিসের জন্য না, প্রথমত এইখানটার মানে এখানকার টেম্পারেচার যদি দেখিস টেম্পারেচার অনেক কম, টেম্পারেচার যদি কম থাকে আমি কি রিলেশন দিয়েছি, টেম্পারেচার যদি কম হয় তাহলে প্রেশার আমার কী হবে ইনক্রিজ করবে। ঠিক এখানে টেম্পারেচার কম আছে প্রেশার আমার ইনক্রিজ করছে, এখানেও ঠিক তাই টেম্পারেচার কম আছে প্রেশার ইনক্রিজ হচ্ছে, হাই প্রেশার ফর্ম করছে। শুধু তাই নয়, এখানে সেন্ট্রিপিটাল ফোর্সও অ্যাক্টিভেট থাকে, পরে আমি ডিসকাস করবো কোনটা সেন্ট্রিফিক্যাল ফোর্স আর কোনটা সেন্ট্রিফিউগাল ফোর্স। যাই হোক, তো এটুকু মাথায় রাখ, এখানে সেন্ট্রিপিটাল ফোর্স থাকে, এখানেও সেন্ট্রিপিটাল ফোর্স থাকে। দেখ সেন্ট্রিপিটাল ফোর্স মানে হচ্ছে ফ্রম আউটার টু ইনার। দেখ এখানে যে অ্যারোটা দেওয়া আছে এই অ্যারোটা কোথা থেকে, বাইরে থেকে ভেতরের দিকে, ফ্রম আউটার টু ইনার, মানে এটা সেন্ট্রিপিটাল ফোর্স। আর সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে ইকুয়েটরে দেখা যাবে ফ্রম ইনার টু আউটার। দেখ অ্যারোটা কোথা থেকে, ফ্রম ইনার টু আউটার। ঠিক, তাহলে কেন ফর্ম করছে বোঝা গেল, এইভাবে মুভ করছে না, এয়ারের যে মুভমেন্ট হচ্ছে ঠিক এইভাবে হচ্ছে, যেখানে ইকুয়েটোরিয়াল থেকে উপরের দিকে যাচ্ছে, আবার দুটো সাইডে হাই প্রেশারও নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক এইভাবে ফর্ম করতে থাকছে। ঠিক আছে, এবার আছে ইকুয়েটার একদম মিডিলে, যার দুটো পার্টে ভাগ করছে নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাউদার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, এই যে ইকুয়েটোরিয়াল যে বেল্ট তার সারাউন্ডিং যে এরিয়াটা কত পর্যন্ত থাকে না, 5 ডিগ্রি নর্থ টু 5 ডিগ্রি সাউথ। ঠিক, আর এই জোনটা এখানে যে অ্যারোটা যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে কিসের জন্য না সানরের জন্য। সানরে থ্রু আউট ইয়ার ভার্টিক্যাল রে দিচ্ছে, আর টেম্পারেচার অন্যান্য এরিয়ার থেকে অনেকটাই ইনক্রিজ থাকে। টেম্পারেচার ইনক্রিজ থাকে, এখানে লো প্রেশার বিল্ড আপ হবে, টেম্পারেচার হাই তাহলে প্রেশার কী হবে, প্রেশার কমতে থাকছে, লো প্রেশার ফর্ম করছে, টেম্পারেচার প্রেশারের রিলেশন কি ইনভার্স রিলেশন। ঠিক, তাহলে লো প্রেশার ফর্ম করছে। নেক্সট ইকুয়েটোরিয়াল লো প্রেশার, এই বেল্টটা ফর্ম করার পর ঠিক তারপরে আমি যদি পিকচারটা আবার দেখবি, যদি বুঝতে না পারি সেখানে দেখবি ইকুয়েটোরিয়াল থেকে একটা এয়ার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমার কি সেন্ট্রিফিউগাল ফোর্স ফ্রম ইনার টু আউটার, ট্রোপোপজ বা ট্রোপোস্ফিয়ারের দিকে যাচ্ছে, ট্রোপোস্ফিয়ারে গিয়ে ঠান্ডা হচ্ছে, ইকুয়েটর থেকে ট্রোপোস্ফিয়ারের দিকে যাচ্ছে, ট্রোপোস্ফিয়ারে গিয়ে ঠান্ডা হচ্ছে। এটা হচ্ছে একটা ক্লিপ, যে ক্লিপটা দেয় ইকুয়েটর, এটা ইকুয়েটরের থেকে উপরের দিকে যাচ্ছে এয়ারটা, এয়ারটা গিয়ে ওপরে গিয়ে আর কোথায় যাবে, সে ঠান্ডা হবে অবভিয়াসলি, কনডেন্স হবে, কনডেন্স যখন হবে তখন আবার সে ভারী হবে, ভারী হয়ে সে তখন নিচের দিকে নামবে। কিন্তু এবার ব্যাপার হলো কেন এখানেই নামছে না, কারণ এখানে অলরেডি একটা আপার থ্রেশহোল্ড দেখতে পাচ্ছি, মানে এখান থেকে এয়ার কিন্তু অলরেডি একটা প্রেশার দিচ্ছে বাইরে বেরানোর জন্য, তো এখান থেকে ঢুকতে পারছে না, সে তখন কী করছে এদিক থেকে ঢোকার চেষ্টা করছে, তাই ওখানে হাই প্রেশার তৈরি হচ্ছে। কত ডিগ্রিতে হাই প্রেশার তৈরি হচ্ছে, 30 ডিগ্রি নর্থ আর 30 ডিগ্রি সাউথ। পরে এইটা আমি একটা ডিসকাস করবো, এই জোনটাকে হর্স ল্যাটিটিউড বলা হচ্ছে। ঠিক আছে, এই যে সাবট্রপিক্যাল হাই যে দুটো জোন পাচ্ছি এটাকে আমি হর্স ল্যাটিটিউড বলা হয়, সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট। ঠিক আছে, আর মিডিলেরটা কি না, এটা হচ্ছে লো প্রেশার বেল্ট ইকুয়েটোরিয়াল, আর এটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন। ঠিক আছে, এই পুরো জোনটাকে আমাকে কি বলা হচ্ছে, হ্যাঁ ট্রপিক্যাল রিজিয়ন। ঠিক, তাহলে ইকুয়েটর থেকে উইন্ডটা উপরের দিকে উঠছে, দিয়ে ট্রোপোস্ফিয়ারের দিকে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে, এগেন কনভেকশনাল সাইড কারেন্টের থ্রুতে দুটো সাইডে নর্থ পোলে নর্দার্ন হেমিস্ফিয়ার সাউদার্ন হেমিস্ফিয়ার করছে। এবারে এখানে যে গ্রাফিক্যালটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে দুটো পোলার রিজিয়নে পোলার হাই, আর যে পোলার হাইটা থাকছে সেখানে টেম্পারেচার কি অনেকটাই কম, টেম্পারেচার কম, সাথে এখানে আরেকটা ফোর্স থাকে, সেই ফোর্সটাকে বলা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, যেখানে উইন্ড ওইখানে ওপর থেকে নিচের দিকে নামছে। দেখ সাইকেলটা ভালো করে একবার ফর্ম করে দেখ, ঠিক আছে, এটা হচ্ছে আমার সাবপোলার লো। তখন বলেছিলাম ওই জায়গাটা লেখাটা ভুল ছিল, এটা হচ্ছে সাবপোলার লো। এখানে হচ্ছে ইকুয়েটোরিয়াল হাই, সাবট্রপিক্যাল হাই, সাবট্রপিক্যাল হাই, ইকুয়েটোরিয়াল লো, সাবট্রপিক্যাল হাই, সাবট্রপিক্যাল হাই, সাবপোলার লো, সাবপোলার লো, একদম উপরে থাকবে হচ্ছে একটা পোলার হাই, পোলার হাই। ঠিক আছে, মোটামুটি এইটুকু মাথায় রাখি। লো প্রেশার মানে হচ্ছে যেটা উইন্ডটা ভেতর থেকে বাইরের দিকে যাওয়ার
পসিবিলিটি থাকবে বা প্রবাবিলিটি থাকবে, যেমন ইকুয়েটারেও যেমন হচ্ছে। আর এই যে একটা কমপ্লিট সাইকেল ফর্ম করছে, একে কনভেকশনাল সাইকেল বলা হয়। দেখ, সাবপোলারের ক্ষেত্রে, এখানে সাবপোলারের ক্ষেত্রে কি হচ্ছে, আগের যে লো প্রেশারটা ফর্ম করেছিল ইকুয়েটারে, সেখানে হচ্ছে উইন্ড বাইরের দিকে যাচ্ছে, বাট এর ক্ষেত্রে দেখ এটা হচ্ছে হাই প্রেশার, এখানেও হচ্ছে হাই প্রেশার, তাহলে এয়ারের মুভমেন্ট অলওয়েজ, এয়ার মুভমেন্ট ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, অলওয়েজ ব্লোয়িং ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার। তো এখানেও দেখ হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যদি হরিজন্টাল মুভমেন্ট করে, তাহলে মিডিলের প্রেশারটা যাবে কোথায়, সেই বাতাসটা তখন ওপরের দিকে উঠে যাচ্ছে এবং লো প্রেশার ফর্ম করছে। তাহলে নেক্সট এবার আমি পার্টে আসি। নেক্সট পার্টটা নেক্সট কিছু কিছু টার্ম দেখি, তারপরে প্রেশার বেল্ট নিয়ে ডিটেলসে তোদের আছে যে টার্মগুলো আগে দিয়েছে। ফার্স্টে যেটা বলেছে সেখানে কী কী আছে, প্রথম হচ্ছে বাইস ব্যালট ল, কোরলিস ফোর্স, ফেরেল ল, ঠিক আছে? এই তিনটে আগে আমি বলি। এই তিনটে বলার আগে ফার্স্টে আমি কিছু কিছু জিনিস একটু ক্লিয়ার করে নিই। ফার্স্ট হচ্ছে উইন্ড অলওয়েজ ব্লো ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, এটা আমি সবসময় জানি, ঠিক? উইন্ড যখন হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাবে, সেটা নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকুক বা সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকুক, উইন্ড অলওয়েজ ডিফ্লেক্টেড, উইন্ড অলওয়েজ ডিফ্লেক্টেড, উইন্ড কী হবে, সবসময় ডিফ্লেক্টেড হবে। মানে আমি ধরে নিই এটা হচ্ছে আমার, এটা আমার হাই প্রেশার, এটা হচ্ছে আমার হাই প্রেশার, ঠিক? এটা হচ্ছে আমার লো প্রেশার। যদি হাই প্রেশার থেকে লো প্রেশার উইন্ড যায়, তাহলে বলতে পারি স্যার উইন্ডটা তো এরকম স্টেটই যেত, যদি এখানে লো প্রেশারটা থাকতো তাহলে এখানে উইন্ডটা স্টেটই যেত। এখানেও ক্ষেত্রেও ঠিক তাই, আমি যদি এখানে আরেকটা আঁকি, এইখানে হচ্ছে হাই প্রেশার আর এটা হচ্ছে আমার লো প্রেশার, তাহলে উইন্ডটা কিন্তু স্টেটই যেত, এটা তুই বলতেই পারি যে উইন্ড স্যার এরকমভাবে হরাইজন্টাল, এটা কিন্তু হরাইজন্টাল মুভমেন্ট হচ্ছে, স্টেট যাবে। বাট উইন্ড কখনো স্টেট ফ্লো করে না। শুধু উইন্ড নয়, এনি ফ্রিলি মুভিং অবজেক্ট, এনি ফ্রিলি মুভিং অবজেক্ট, যে কোনো ফ্রিলি মুভিং অবজেক্ট, আমি যদি একটা ইট ছুঁড়ি বা একটা বল ছুঁড়ি বা উইন্ড যদি ফ্লো করে ওশেন কারেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, যেটাই কোনো ফ্রিলি মুভিং অবজেক্ট, সে যখনই একটা থেকে আরেক দিকে যাবে, যদি আমি ধরি হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাবে, সবসময় এটা কী হবে, স্টেটে না গিয়ে সেটা কিছুটা অলওয়েজ ইট উইল বি ডিফ্লেক্টেড, আইদার রাইট হ্যান্ড সাইড অর লেফট হ্যান্ড সাইড, সেটা ডান দিকেও ডিফ্লেক্ট হতে পারে, আবার বাম দিকেও ডিফ্লেক্ট হতে পারে। পরে আমি বলবো সেটা কোনটা কোন দিকে হয়। সেটা আমি এটুকু কি বুঝলাম, এটুকু বুঝলাম যে ইফ উইন্ড ইজ ব্লোয়িং ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, উইন্ড অলওয়েজ ডিফ্লেক্টেড সাম সাম সাইড, উইন্ড অলওয়েজ ডিফ্লেক্টেড, ঠিক আছে? আমি এখনও কিন্তু আমি বলছি না যে কোন দিকটা, উইন্ড অলওয়েজ ডিফ্লেক্টেড, ঠিক? তাহলে এই যে কন্ডিশনটা, এটা ফার্স্টকে ডিনোট করছে, ফার্স্ট করছে না কোরিওলিস, ঠিক আছে? কে করছে না কোরিওলিস। ইন দ্য ইয়ার 1835 Gigi Coriolis explained that air flow do not have a straight path because of spinning of the earth. The curve motion is called the Coriolis effect. If winds blowing from one direction to another direction, winds always deflected. Wind always deflected. Either right hand side or left hand side. তাহলে এই কন্ডিশনকে আমি কি বলবো না কোরলিস ফোর্স বলবো। তোদের এখানে আমি একটা কোরলিস ফোর্স দিয়ে আমি একটা লিখে রেখেছি, নোটেও আমি এটা প্রোভাইড করে দেবো, আমি পিডিএফটা আপলোড করে দেবো। সেখানে দেখবি একটা ফর্মুলা দেওয়া আছে, যদিও খুব একটা ইম্পর্টেন্স নয়, মানে ইম্পর্টেন্স নয় বলতে এখন তোদের এটা লেখার দরকার নেই, বাট এটুকু জেনে রাখ কোরলিস ফোর্স কোথায় মিনিমাম হয় আর কোথায় ম্যাক্সিমাম হয়, কোথায় মিনিমাম হবে আর কোথায় ম্যাক্সিমাম হবে। মানে আমি যদি বলি উইন্ড, আমি তো বললাম উইন্ড স্ট্রেট যাবে না, উইন্ড সবসময় কী হবে, কোনো না কোনো দিকে একটু বাঁক নেবে। তাহলে ইকুয়েটারে যদি এই বাঁকটা নেয় সেটা সবসময় কী হবে, আর যদি পোলারে বাঁক নেয় সেটা তাহলে সবসময় কী হবে, ইকুয়েটারে যত থাকবে তত এর ডিফ্লেক্টের রেট কম হবে, তত এর ডিফ্লেকশন রেটটা কম হবে। মানে এখানে উইন্ড যদি স্ট্রেট যায়, মোরালে স্ট্রেট দিকে যাবে, যত ইকুয়েটারের থেকে আমি পোলারের দিকে যেতে যাব, তত উইন্ডের যে ফ্লোনেসটা সেটা স্ট্রেট না হয়ে কিছুটা কিছুটা করে ডিফ্লেক্টেড হবে, কিছুটা করে ডিফ্লেক্টেড হবে। মানে যদি ইকুয়েটারে যদি উইন্ডটা এরকম যায়,
পোলারের দিকে গেলে উইন্ডটা এরকম যাবে। তাহলে এই যে ডিফ্লেকশনটা, ঠিক আছে, এই যে ডিফ্লেকশনটা, এই ডিফ্লেকশনটাকে আমি কি বলবো? কোরোলিস এফেক্ট। কিসের জন্য হচ্ছে? কোরোলিস ফোর্সের জন্য। ওখানে ফর্মুলাটা দেওয়া আছে, বাট এটুকু মনে রাখবি, মিনিমাম কোরোলিস ফোর্স, মিনিমাম কোরোলিস ফোর্স কোথায় হবে? ইকুয়েটার, ঠিক। আর ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে কোথায় হবে? পোলার রিজনে। মানে উইন্ড বেশি ডিফ্লেক্টেড হবে পোলার রিজনে, উইন্ড কম ডিফ্লেক্টেড হবে ইকুয়েটোরিয়াল রিজনে। নেক্সট আসি ফেরেল ল। ফেরেল ল হচ্ছে এই কোরোলিস ফোর্সের পরে, মানে এই যে ডিফ্লেক্টেডটা বলেছিল হচ্ছে কোরোলিস, ঠিক আছে, আর ফোর্সের যে এফেক্টের জন্য সেটা মানে কীভাবে এক্সপ্লেন করলো সেটা হচ্ছে কোরোলিস এফেক্ট। বাট কোরোলিস কিন্তু কোনোটা কনসিডার করেনি যে উইন্ডের ডিফ্লেকশনটা কোন দিকে হবে, নট তোর রাইট হ্যান্ড সাইডে হবে না লেফট হ্যান্ড সাইডে হবে না কোনো দিকে হবে না, সেটা কিন্তু বলেনি, বাট ও বলেছিল হ্যাঁ ডিফ্লেক্টেড হবে। আফটার কোরোলিস ফেরেল, ফেরেল বলছে ইফ fluid moving any freely fluid moving from one region to another region or specifically from high pressure to low pressure in northern hemisphere it always deflected toward the right hand side। বলছে তার অরিজিনাল পাথ থেকে যদি উইন্ডটা হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায় সেটা কোন দিকে ডিফ্লেক্টেড হবে? সেটা রাইট হ্যান্ড সাইডে ডিফ্লেক্টেড হবে। বাট in the case of southern hemisphere wind always deflected toward the left hand side when winds blowing from high pressure to low pressure, and this law is a Farrell law, it's known as a Farrell law। তাহলে Farrell law কি? Farrell law বলছে যদি কোনো ফ্রিলি মুভিং অবজেক্ট নর্দার্ন হেমিস্ফিয়ারে, যদি কোনো ফ্রিলি মুভিং অবজেক্ট নর্দার্ন হেমিস্ফিয়ারে, নর্দার্ন হেমিস্ফিয়ারে যদি এইটা যদি আমার হাই প্রেশার হয়, এটা যদি লো প্রেশার হয়, যদি এইভাবে যায়, নর্দার্ন হেমিস্ফিয়ারের কেস বলছি, নর্দার্ন হেমিস্ফিয়ারের রাইট হ্যান্ড সাইডে একটু ডিফ্লেক্ট হবে। রাইট হ্যান্ড কি যদি আমি ধরে নিই এটা হচ্ছে আমার নর্থ, তাহলে আমার রাইট হ্যান্ড কোনটা? আমার রাইট হ্যান্ড হচ্ছে এইটা, নর্দার্নে রাইট হ্যান্ড সাইডে কী হচ্ছে? ডিফ্লেক্টেড হচ্ছে, ঠিক আছে। কীভাবে দেখছি? যেদিকে তুই ফেস করে আছিস সেইভাবে। যদি এটা সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে যদি কেস হতো, এটা যদি আমার হাই প্রেশার হয়, এটা আমার লো প্রেশার হয়, ফর দ্য কেস অফ সাউদার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার উইন্ড অলওয়েজ ডিফ্লেক্টেড টুয়ার্ড দ্য লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল উইন্ডের অরিজিন, এটা হচ্ছে অ্যাকচুয়াল উইন্ড অরিজিনাল পাথ। তাহলে কোন দিকে টার্ন নেবে? লেফট হ্যান্ড সাইড। তুই যদি সাউদার্নের দিকে যদি মুভ করে থাকিস, ঠিক আছে, তাহলে তবে এটা কোন দিকে থাকছে আমার? না তোর লেফট হ্যান্ড সাইডে টার্ন নিচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে কি না, এটাই হচ্ছে আমার ফেরেল ল। তাহলে ফেরেল লর ক্ষেত্রে কী বলছে? যদি উইন্ড হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায়, তাহলে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে গেলে উইন্ড অলওয়েজ টার্ন toward the right hand side in northern hemisphere and will always deflected toward the left hand side in the southern hemisphere। যদি আঁকাটা যদি আমি চেঞ্জও করি, নিচে হাই প্রেশার না লিখে উপরেও যদি হাই প্রেশার লিখি, তাহলে কেমন কেসটা হবে? ধরে নিলাম আমার উপরে হচ্ছে হাই প্রেশার, নিচে হচ্ছে আমার লো প্রেশার, উইন্ড তাহলে এরকম আসতো ফর দ্য কেস অফ নর্দার্ন হেমিস্ফিয়ার, ফর দ্য কেস অফ নর্দার্ন হেমিস্ফিয়ার। তাহলে উইন্ডের ডিফ্লেকশন কেমন হবে? এই দিকে তুই মুভ করে দেয়, এদিক থেকে উইন্ডটা আসছে, তাহলে এদিকে যদি উইন্ডটা আসে, উপরে যদি হাই প্রেশার আর নিচে যদি লো প্রেশার থাকে, তাহলে রাইট হ্যান্ড সাইড কোনটা হবে? রাইট হ্যান্ড সাইড হবে এইটা, এরকম মুভমেন্ট হবে, এইভাবে এই মুভমেন্ট হবে। বাট যদি আমি যদি এরকমভাবে যদি লিখি, এখানে এখানে হাই প্রেশার, এখানে লো প্রেশার, দুটোই কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারের কথা বলছি, তাহলে উইন্ড সেম, রাইট হ্যান্ড সাইড কোনটা আমার? এরকম বেঁকে গেল, এবার চেঞ্জ হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, কারণ আমি মুখটা তো চেঞ্জ করে দিলাম। তাহলে আমার হয়ে গেলো এটা হচ্ছে আমার। যদি কেসটা যদি উল্টোটা হবে হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে, দেখ এখানে যদি আমার হাই প্রেশার থাকে সাউদার্ন হেমিস্ফিয়ারে, এখানে যদি আমার লো প্রেশার থাকে সাউদার্ন হেমিস্ফিয়ারে, তাহলে অ্যাকচুয়াল অরিজিন হচ্ছে এইটা, ঠিক আছে। এটা যদি অ্যাকচুয়াল অরিজিন হয়, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কোন দিক হবে? আমার লেফট হ্যান্ড সাইড এই দিকটা হবে। এখানে হাই প্রেশার দেখ, এই হাই প্রেশার আর এই হাই প্রেশার দুটোর সাথে ম্যাচ করা, এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে এদিকে। অপোজিট হবে হচ্ছে ঠিক ওপরে যদি লো প্রেশার থাকে, নিচে যদি হাই প্রেশার থাকে, কোন দিকে উইন্ড যাবে? উইন্ড সবসময় যাবে হাই প্রেশার থেকে লো প্রেশার। আগে অরিজিনাল লাইনটা আঁকবি, তারপর দেখবি কোন দিকে টার্ন নিচ্ছে। সাউদার্ন হেমিস্ফিয়ারে লেফট হ্যান্ড সাইডে টার্ন নেবে, লেফট হ্যান্ড সাইড কোন দিকটা আমার? না এদিকটা আমার লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। এই যে পুরো জিনিসটা, এটাকে আমি কী বলবো? না ফেরেল ল, ঠিক আছে। আচ্ছা এবার আমি আসি না বাইস ব্যালট লতে।
বাইশ ব্যালট ল ফেরেল লরই একটা মডিফিকেশান ভার্সান বলা যেতে পারে। ঠিক আছে, কবে কবে বলেছিল এই তোর বাইশ ব্যালট লটা হচ্ছে 1857 ডাচ মেট্রোলজিস্ট কে ছিল, ডাচ, ঠিক আছে, ডাচ মেট্রোলজিস্ট যার নাম হচ্ছে না বাইশ ব্যালট। কে না বাইশ ব্যালট। ঠিক আছে, আমি একবার এখানে একটা জিনিস একটু বলি, তোদের বুকসে গভর্নমেন্ট বুকে এখানে বাইশ ব্যালটের একটা ডেফিনেশন দেওয়া আছে। বাইশ ব্যালট লতে এখানে বলছে Dutch meteorologist Bayes Ballot treated the relation between difference in air pressure and winds in 1857. He opened that when one faces the wind, ভালো করে এই লাইনটা একবার একটু দেখি, he opened that when one faces the wind, মানে উইন্ড যেদিক থেকে আসছে, ধরে নিলাম আমার উইন্ডের ব্লোয়িং ডিরেকশন, এইটা আমার হাই প্রেশার আর এইটা আমার লো প্রেশার, যদি আমি এটাকে ধরেই নিই এটা হাই প্রেশার এটা লো প্রেশার, তাহলে বলছে উইন্ড যেদিক থেকে আসছে, উইন্ড কোন দিক থেকে আসছে না এদিক থেকে, তাহলে লোকটাকে দাঁড়ানোর কথা বলছে, লোকটাকে দাঁড়ানোর কথা বলছে ওই দিকে মুখ করে, মানে সোজা কথা যদি বলি উইন্ডটা এসে ধাক্কা খাবে বলছে ওর বুকে, উইন্ডটা ওর ধাক্কা খাবে ওর ফেসে বা বুকে, মানে ওই দিকে মুখ করে দাঁড়াচ্ছে। He opened that when one faces the wind in the northern hemisphere, pressure is more toward the right and less on the left. বলছে যদি এইভাবে দাঁড়ায় তার রাইট হ্যান্ড সাইড, যদি এইভাবে দাঁড়ায় তাহলে ওর মুখটা ওদিকে, তাহলে ওর রাইট হ্যান্ড সাইড কোনটা হবে, এইটা ওর রাইট হ্যান্ড সাইড আর এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে কী হবে, আমার রাইট হ্যান্ড সাইডে আমার হাই প্রেশার হবে আর লেফট হ্যান্ড সাইডে লো প্রেশার হবে। এইটা তোদের গভর্নমেন্ট বইতে দেওয়া আছে, বাট এই এক্সপ্লেনেশনটা ভুল, এক্সপ্লেনেশনটা ভুল। এক্সপ্লেনেশনটা কী বলা আছে, রাইট হ্যান্ড সাইডে হাই প্রেশার হবে এবং তোর তোর লেফট হ্যান্ড সাইডে লো প্রেশারই হবে, এটা একদমই ঠিক। এবং উইন্ড যে ব্লো করবে হাই প্রেশার থেকে লো প্রেশার এবং এটার কেসটা যে নর্দার্ন হেমিস্ফিয়ারে এটাও ঠিক, বাট কোন জায়গাটা একটু ভুলটা আছে আমি একবার একটু দেখে নিই। এখানে বাইশ ব্যালট লটা বলছে the Bayes Ballot law was proposed by the eminent scientist Bayes Ballot during 19th century. According to law, if one stand with his back facing the wind, back facing the wind direction in the northern hemisphere, air pressure felt on the left side is less than the pressure on the right side. বলছে যদি তার ব্যাক করে দাঁড়ায়, মানে উইন্ডের যে ডিরেকশন, উইন্ড যেদিক থেকে আসছে সেদিকে যদি পেছন ফিরে দাঁড়ায়, ব্যাক ফেসে যদি থাকে, তবে তার রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে হাই প্রেশার আর লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে না লো প্রেশার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার বাইশ ব্যালট ল, এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, একবার দেখে নিবি আর ডেফিনেশনটা ওখানে দিবি। গভর্নমেন্ট বইতেও যেটা দেওয়া আছে ঠিকই দেওয়া আছে, এক্সপ্লেনেশনের জায়গাটা একটুখানি দেখে নিবি যে ওই জায়গাটা কেমন দেওয়া আছে, হচ্ছে ফেসেস, ব্যাক সাইড ফেসেস, ঠিক, মানে পেছন ফিরে দাঁড়ালে তার রাইট হ্যান্ড সাইডটা হবে। বাট গভর্নমেন্ট বইতে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, ডায়াগ্রাম কিন্তু একদমই ঠিকঠাক দেওয়া আছে, ডায়াগ্রামে কোনো ভুল দেওয়া নেই, গভর্নমেন্ট বুকের যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেই ডায়াগ্রামে কোনো ভুল দেওয়া নেই। ঠিক আছে, সেখানে কিন্তু ফেস ব্যাক ফেস করেই দেওয়া আছে, বাট ওই জায়গাটা যখন পড়ার জন্য একটু দেখবি। আমি আবারও ডেফিনেশনটা বলছি, if one stand with back facing the wind direction in the northern hemisphere, air pressure felt on the left side is less than the pressure on the right side. ঠিক, এটাকেই বলা হচ্ছে না বাইশ ব্যালট ল। লাস্ট আজকে এই পার্টটা কিছুটা বলে এন্ড করছি, সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ডোলড্রাম আর একটা হচ্ছে আমার হর্স ল্যাটিটিউড। ডোলড্রাম আর হর্স ল্যাটিটিউড দুটো কি একটু বলি। ডোলড্রাম কন্ডিশন কি, একেই তোদের যখন আমি অ্যাটমসফিয়ার ওই ক্লাইমেটিক রিজিয়ন পড়েছিলাম, সেখানে মনসুন ক্লাইমেটিক করা ইকুয়েটোরিয়াল ক্লাইমেট করার সময় আমি বলেছিলাম ITCZ, ITCZ, ঠিক আছে, সেখানে আমি ডোলড্রাম নিয়ে এক্সপ্লেনেশন করেছিলাম। ডোলড্রাম আর কিছুই নয়, এখান থেকে দেখ দুটো উইন্ড আসছে, এখান থেকে আমার দুটো উইন্ড আসছে, আমি একটু জুম করলাম, এখান থেকে যে উইন্ড আসছে এই উইন্ডের ডিরেকশানটা কি নর্থ ইস্ট, এটা আমার কি নর্থ ইস্ট, আর এটা কি আমার, এটা হচ্ছে সাউথ ইস্ট, এটা কি
সাউথ ইস্ট, এটা হচ্ছে আমার নর্থ ইস্ট আর এটা আমার সাউথ ইস্ট, ঠিক আছে। তো এই নর্থ ইস্ট এখান থেকে আসছে, সাউথ ইস্ট আমার এখান থেকে যাচ্ছে, এই দুটোকে এসে মিট করছে, তাই এটার নাম কি ছিল, আই টি সি জেড, ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোন, আইটি সি জেড, ঠিক আছে, আইটি সি জেড। এই জোনটাকেই আমি কি বলবো না ডোলড্রাম। এখানে লো প্রেশার ফর্ম করে, লো প্রেশার ফর্ম করে কাম ওয়েদার কন্ডিশন, কাম ওয়েদার কন্ডিশন, তাই এটাকে আমি কি বলবো না ডোলড্রাম বলবো। এখানে যে মুভমেন্টটা শান্ত, যে কোনো ধরনের শান্ত কাম কন্ডিশনটা এখানে আমি পাবো বিকজ অফ দুটো উইন্ড এখানে এসে কী করছে, মার্জিনাল লাইনে এসে মিট করছে, হরিজন্টালি মুভ করছে। হরিজন্টাল মুভ করার জন্য, যেহেতু হরিজন্টাল মুভ করছে, আর এখানে এয়ার কারেন্টের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে একটা এয়ারের মুভমেন্ট হচ্ছে, যে কারণে এখানে তৈরি হচ্ছে একটা কাম এয়ার কন্ডিশন, তাই এটাকে বলেছি ডোলড্রাম। শুধু এইটুকু মনে রাখ, এর আরও এক্সপ্লেনেশন আছে, সেটা আমি তোদের এখন লাগছে না, ঠিক আছে। নেক্সট আমি আসি হর্স ল্যাটিটিউড। হর্স ল্যাটিটিউডের ক্ষেত্রে একটু আসি। হর্স ল্যাটিটিউড তোদের বুকসে এমনি লেখাও আছে, তাও আমি একটু এর স্টোরিটা একটু বলছি। ডিউরিং 16th century, ships from the West Indies and Europe used to come to a standstill while sailing through the subtropical region of northern and southern hemisphere because of pressure of the calm. বলছে একটু যদি এখানে দেখি, দেখ ধর কোন একটা শিপ ঠিক এই জোন থেকে এরকমভাবে এদিকে কোথাও যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, এরকমভাবে যাওয়ার চেষ্টা করছে। তো যখনই এইভাবে যাচ্ছিল, তাহলে এখান থেকে একটা উইন্ড আসছিল, এইভাবে একটা উইন্ড ছিল, আগেই বলেছিলাম নর্থ ইস্ট ট্রেড উইন্ড, নর্থ ইস্ট ট্রেড উইন্ড, এই উইন্ডটা আসছিল। তো উইন্ডটাকে কী করছে, ড্রাইভ করে নিয়েছে, কারণ তখন তো কী ছিল, সেল ছিল, মানে তোর পাল তোলা যে নৌকাগুলো সেইগুলো ছিল, তাহলে উইন্ড তার মধ্যে ধাক্কা খেত এবং জাহাজটা আস্তে 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 এদিকে চলে যেত। বাট ফর দ্য কেস হোয়েন শিপ এন্টার ইনটু ট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, কী হলো, ট্রপিক্যাল হাই প্রেশার বেল্টে পড়ার পর, মানে এই জোনটাতে, এই জোনটাতে, এই জোনটাতে যেই শিপটা এন্ট্রি করলো, সাথে সাথে এখানে কী হলো দেখ, এখানে উইন্ডের আপার ডিরেকশানটা কি ওপর থেকে নিচের দিকে আসছে। কেন, কারণ এখান থেকে উইন্ডটা উপরের দিকে উঠেছিল, ঠান্ডা হচ্ছে, গিয়ে ঘুরে এসে এবার নিচের দিকে নামছে, এখানেও ঠিক তাই, ঘুরে এসে নিচের দিকে নামছে। যেই ও নিচের দিকে উইন্ডটা নামছে, তাহলে উইন্ডের এখানে মুভমেন্টটা কেমন হচ্ছে না, এয়ার কারেন্টের হচ্ছে, মানে ভার্টিক্যাল মুভমেন্টটা হচ্ছে, হরাইজন্টাল মুভমেন্ট কিন্তু হচ্ছে না, ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে। বাট যদি হরাইজন্টাল মুভমেন্ট না হয়, তাহলে কিন্তু শিপের কোনো মুভমেন্টই হবে না। কেন, আমি আগেই বলে দিচ্ছি, শিপটা কী ছিল না, শিপে পাল লাগানো ছিল, মানে পাল তোলা জাহাজ যদি বলা হয়, পাল তোলার জাহাজে যদি এটা যদি পাল হয়, আমি যদি ধরি এটা যদি আমার পাল হলো, ঠিক আছে, এটা হচ্ছে আমার নৌকা, আমি একটা নৌকা মাস্তুল আঁকলাম, যাই হোক যদিও হয়নি তাও ধরে নিয়ে, তাহলে উইন্ড এরকমভাবে যদি হরাইজন্টালি একে ধাক্কা মারে, তবেই এ এদিকে যেতে পারবে। যদি উইন্ড এরকম ধাক্কা মারে, তবে জাহাজটাও কিন্তু এদিকে যাবে, তখন পালটাকে ঘুরিয়ে দিতে হয়। যাই হোক, এটাই হচ্ছে পালতোলা জাহাজের মেকানিজম। বাট এখানে কি হচ্ছে, এখানে কিন্তু হরাইজন্টাল এয়ারের মুভমেন্ট হচ্ছে না, মুভমেন্টটা হচ্ছে এইভাবে, তাতে এই জাহাজটা আরও বেশি স্টাক হয়ে যাচ্ছে, মানে থেমে যাচ্ছে। যখনই থেমে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওরা এই সময় কী নিয়ে যেত না, ঘোড়া কেনাবেচার সাথে যুক্ত ছিল, ট্রেডিং করতো। যখনই জাহাজটা এই জায়গাটা এসে স্টাক করে যেত, আটকে যেত, কোনো মুভমেন্ট হতো না, সে কারণে তাদের যে ড্রিঙ্কিং ওয়াটার ছিল বা অন্য ধরনের খাবার টাবার ছিল, তাদের সেটা কমতে থাকবে। দীর্ঘদিন যদি এখানে আটকে যায়, তাহলে তাদের সেটা কমতে থাকবে। শুধু তাই নয়, তারা মনে করলো যে এখানকার জাহাজের ওয়েটটা যদি আমি কমিয়ে দিই, জাহাজের ওয়েটটা যদি আমি কমিয়ে দিই, তাহলে খুব ইজিলি এটা ফ্লোট করতে স্টার্ট করবে, আমার এদিকে যা বা অপরের দিকে যা, এই জোন থেকে তো বেরিয়ে যাবো, তাহলে ফ্লোট করতে স্টার্ট করবে। তখন ওরা কী করলো, ওরা যে ঘোড়াগুলো নিয়ে যেত, তারা সেইখানেই ফেলে দিত, সমুদ্রে ফেলে দিত তাদের জাহাজকে হালকা করার জন্য। তাই এই জোনটাকে বলা হয় হর্স ল্যাটিটিউড, তাকেই বলা হয় হর্স ল্যাটিটিউড। কেন হর্স ল্যাটিটিউড বোঝা গেল, কেন ফেলে দিত, কারণ এখানে এয়ারের মুভমেন্ট হরাইজন্টাল হয় না, হরাইজন্টাল মুভমেন্ট হয় না বলে এখানে যে জাহাজটা আছে, সেই জাহাজের মুভমেন্টও হরাইজন্টাল হবে না, কারণ তখনকার দিনে ইউজ করা হচ্ছে পালে যদি হাওয়া না লাগে, তাহলে নৌকাটা বা শিপটা এগাবে কী করে।
ঠিক, তো একে বলা হচ্ছে না হর্স ল্যাটিটিউড। ঠিক, এতখানি পর্যন্ত আজকে থাকলো। নেক্সট যে পার্টটায় তোদের করানো হবে, যে 7খানা প্রেশার বেল্ট বললাম, সেই 7খানা প্রেশার বেল্ট নিয়ে ডিসকাস করা হবে। আর তোদের এই পিডিএফটাও আমি আপলোড করে দিচ্ছি। থ্যাংক ইউ।